ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের একটি প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তরসহ ব্যাখ্যা করব বা অ্যানালাইসিস করব। দেখো, প্রথম ইউনিট টেস্টে ক্লাস 9-এর ইতিহাসের নাম্বার থাকবে 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এবার বিভাগ কয়ের প্রশ্ন দেখো, বলেছে সঠিক উত্তর নির্বাচন করো 3টি প্রশ্ন 3 নাম্বার। এর 1 নাম্বার, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন, দেখো এখানে বলছে রুশো, লেনিন, মস্তিষ্ক, ভলতেয়ার। ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন কে বলতো? ভলতেয়ার। নেক্সট দেখো 2 নম্বর, অ্যান্টেনডেন্টরা ছিলেন ফ্রান্সের প্রজা, সরকারি কর্মচারী, রাজা, সামন্তদের কর্মচারী। এক্ষেত্রে উত্তর হবে দেখো সরকারি কর্মচারী ছিলেন এন্টেনডেন্টরা, অর্থাৎ তারা সরকারের যে কাজগুলো আছে সেগুলো মেনটেন করতো, তার জন্য কিন্তু তাদের সরকারি কর্মচারী অর্থাৎ এন্টেন্ডার, অর্থাৎ ফ্রান্সে যারা সরকারি কাজ করতো তাদেরকে বলা হতো তখনকার দিনে এন্টেনডেন্টরা। তারপর দেখো বলছে নেপোলিয়ান ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। তো দেখো ফান্ডিংয়ের জন্য কিন্তু ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান? সেটা হচ্ছে 1800 খ্রিস্টাব্দে, টাকা পয়সার জন্য, তাই না? শূন্যস্থান পূরণ করো। কোড নেপোলিয়নের বিধির সংখ্যা কত? দেখো কোড নেপোলিয়নে কিন্তু অনেক রকম বিধি ছিল, তো সেই বিধিগুলোর সংখ্যা কিন্তু এখানে চাওয়া হয়েছে, সেটা কত? দেখো 2287টি। নেক্সট, নেপোলিয়নের সঙ্গে ইংল্যান্ডের নীল নদের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? হ্যাঁ, এটা একটা ঠিক যে যুদ্ধ হয়েছিল, সেটা কি 1798 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন, কে ছিলেন বলো? একটা ফরাসি জাতির সম্রাট, তার নেতৃত্বতে কিন্তু ফরাসিতে একটা বিশাল বড় কিন্তু পরিবর্তন এসেছিল, তাই না? তারপর দেখো যে তুর্গ ছিলেন ফরাসি রাজা ড্যাশের অর্থমন্ত্রী, এটা হবে ষোড়শ লুই। নেক্সট, ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক ছিল ড্যাশ দুর্গ, এটা আমরা বলবো যে বাস্তিল দুর্গ ছিল, স্বৈরাচারী কিন্তু বলেছে। নেক্সট দেখো বলেছে কাকে চাবি সারাইওয়ালা রাজা বলা হয়? উত্তর দেখো রাজা ষোড়শ লুইকে বলা হয়। নেপোলিয়ন কত বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন? এটা হচ্ছে 35 বছর বয়সে। টেইলি কি? দেখো সম্পত্তি করকেই বলা হতো টেইলি, অর্থাৎ সম্পত্তি প্রপার্টি যে করটা ছিল সেটাকে বলা হতো টেইলি। কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো? দেখো ভাষায় রাজপ্রাসাদকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো। এবার চলে আসছে দেখো নিচের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার ফিজিওক্রাটস কারা? ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন? অ্যাসেরিজম বলতে কী বোঝো? প্র্যাকটিশন প্লেবিয়ান কারা? তারপর যেরকম রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অফ রাইন কি? করভি কি? শতদিবসের রাজত্ব বলতে কী বোঝো? এবার চলো আমরা উত্তর দেখি। ফ্রিজিওক্রাট কারা? ফ্রিজিওক্রাট ছিলেন অষ্টাদশ শতাব্দীর একদল ফরাসি অর্থনীতিবিদ। তারা বিশ্বাস করতেন যে ভূমি হলো সকল প্রকার সম্পদের উৎস, মানে জমিটাকে তারা মেন ভাবতো যে ভূমিটাই হচ্ছে মেন, তাই না? এবং কৃষিকাজ ছিল তাদের অর্থনীতির মূল ভিত্তি। তাদের মতে কৃষকদের উৎপাদনশীল কাজের মাধ্যমে জাতীয় সম্পদ বৃদ্ধি পায়। ফিজিওক্রাটসরা অবাধ অর্থনীতির সমর্থক ছিলেন এবং সরকারের অর্থনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপের বিরোধী ছিলেন। এটা কিন্তু ছিল, তাই না? তার দেশের জন্য লড়ছে বলতে তারা কৃষিকাজের উপর দিকে খেয়াল করছে। এই বলছে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন? ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের জনগণের কোনো রাজনৈতিক অধিকার ছিল না, তাদের কোনো অধিকারই ছিল না দেশের রাজনৈতিক ব্যাপারটা নিয়ে। তো কী হলো দেখো, রাজা ছিলেন সর্বসেবা, মানে রাজাই যা করবে সবই তাই, তার সাধারণ মানুষের কোনো অধিকারই ছিল না এবং তার ইচ্ছাই ছিল আইন। তো লেটার ডি ক্যাচেট নামে একরকম গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বিনা বিচারে কারারুদ্ধ করা যেত। তাহলে ভাবো কতটা সাংঘাতিক ছিল। যে কোনো লোককে নিল, একটা বলে দিল লেটার ডি ক্যাচেট হয়ে গেছে তোমার নামে, বলে তাকে কী করলো? কারাগারে বন্দি করে দিল। তারপরে যে কোনো একটা লোক যে কথা বলবে কিনা, যেরকম আমাদের দেশে বলতে পারি রাইট টু স্পিচ আছে না, কথা বলার অর্থাৎ বাক স্বাধীনতা রয়েছে, তখন কিন্তু বাক স্বাধীনতা বলতে সেই দেশে কিন্তু বাক স্বাধীনতা ছিল না, তাই না? দেখো এখানে বলছে যে ফ্রান্সে কিন্তু তখন বাক স্বাধীনতা ছিল না, মানুষ যদি যে কেউ যে কোনো একটা কথা বললেও প্রবলেম, তো বাক স্বাধীনতার অভাব ছিল প্রকট। এই কারণে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হতো, মানে একটা ভয়ানক পরিস্থিতি হয়ে গেছিলো, একদম অনেকটা জেলখানার মতো, কারাগারের মতো। এই কারণে তাকে কিন্তু রাজনৈতিক কারাগার বলা হতো। একদম সিম্পল কনসেপ্টে বুঝলাম। নেক্সট দেখো বলছে যে অসিয়ারিজম বলতে কী বোঝো? দেখো অসিয়ারিজম, যেটাকে এনসিওরিজম বলা হয়, বলতে ফরাসি বিপ্লবের পূর্বে, সেটা মূলত কত খ্রিস্টাব্দে হতে পারে? 35 থেকে 18 শতাব্দী পর্যন্ত হতে পারে। ফ্রান্সের বিদ্যমান রাজনৈতিক বলো, সামাজিক বলো, অর্থনৈতিক ব্যবস্থা বলো, এই সময়টাকে বোঝানো হচ্ছে, মানে এই পরিস্থিতি বোঝানো হচ্ছে। এক কথা বলতে গেলে ফরাসির এই যে টাইমটা পিরিয়ড চলছে, সেই টাইমটাকে অসিয়ারিজম বলা হচ্ছে। আচ্ছা, এই ব্যবস্থায় কী ছিল? রাজতন্ত্র ছিল নিরঙ্কুশ, সমাজ 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। কী কী ছিল? তাদের মধ্যে ছিল সাধারণ মানুষ ছিল, তারপরে বলতে পারি যে যাজক ছিল, অভিজাত ছিল, এবং অর্থনীতি যে ছিল মূলত কৃষি নির্ভর এবং সমাজতান্ত্রিক বৈশিষ্ট্যযুক্ত ছিল। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্যাট্রিশিয়ান এবং প্লেবিয়ান কারা? দেখো প্রাচীন রোমে প্যাট্রিশিয়ানরা ছিল সমাজের উচ্চ শ্রেণীর অন্তর্ভুক্ত, তারা ছিলেন সম্ভ্রান্ত বংশ এবং জমির মালিক। অন্যদিকে প্লেবিয়ানরা ছিলেন সাধারণ নাগরিক, যাদের মধ্যে কৃষক ছিল, কি কারিগর ছিল, বা ব্যবসায়ীরা ছিলেন, এটা অন্তর্ভুক্ত ছিল। তারা দু রকমের সিস্টেম কিন্তু আমরা একরকম দেখছি, তাই না? একটা হচ্ছে কি, একটা সম্ভ্রান্ত বংশ হয়ে গেল, যারা জমির মালিক, বিশাল বড় বড় ব্যাপার গেল, আর একটা ছিল সাধারণ মানুষের মধ্যে পড়ছে। প্যাট্রিশিয়ানরা তুলনায় প্লেবিয়ানদের রাজনৈতিক এবং সামাজিক অধিকার কম ছিল, এই যে একটু আগে যেটা বললাম। নেক্সট দেখো রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অফ রাইন কি? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো রাইন রাষ্ট্রসংঘ বা কনফেডারেশন অফ রাইন ছিল নেপোলিয়ন বোনাপার্ট কর্তৃক 1806 সালে গঠিত জার্মান রাজ্যগুলির একটি জোট।
ওকে, তো পবিত্র রোমান সাম্রাজ্যের পতনের পরে তখন এই রোমান সাম্রাজ্যকে কিন্তু বলা হতো পবিত্র বলা হতো, ঠিক আছে, মানে খুব গুরুত্বপূর্ণ, মানুষের এত ছিল, এত মানতো, যে কারণে কিন্তু পবিত্র বলতো, ঠিক আছে। তো সাম্রাজ্যের পতন, একটা সময় পতন হয়ে যায় এবং নেপোলিয়ন কী করে, এই যে জার্মানির ছোটো 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 যে রাজ্যগুলো রয়েছে সেগুলো কী করে একসাথে যুক্ত করতে থাকে, যুক্ত করে একটা বড় কিন্তু একটা সংঘ বা একটা বড় কিন্তু তন্ত্র গঠন করা শুরু করে। এটি মূলত ফ্রান্সের কী বলতো প্রভাব আদান ছিল, নেপোলিয়নের সামরিক এবং রাজনৈতিক উদ্দেশ্য পূরণের সহায়ক ছিল। যাই হোক, নেক্সট আছে কর্বি। কর্বি ছিল ফরাসি বিপ্লবের পূর্বে প্রচলিত এক প্রকার শ্রম বা সার্ভিসিও, এটা বলা হয় সার্ভিসিও শ্রম, সার্ভিসিও বলা হয়। এর অধীনে সাধারণ মানুষকে কোনো প্রকার মজুরি ছাড়াই তাদের জমিদার বা রাষ্ট্রের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো, মানে কোনো রকম কোনো টাকা পয়সা কিছুই দিচ্ছে না কর্বিতে, যা খুশি করায় নিচ্ছে, যতটা খুশি পরিশ্রম করায় নিচ্ছে, এটা ছিল, তাই না। এটা ছিল কৃষকদের উপর একটি বড় ধরনের অর্থনৈতিক বোঝা। শত দিবসের রাজতত্ত্ব বলতে কী বোঝো, দেখো 1815 সালে নেপোলিয়ন বোনাপার্টের ওয়াটারলুর যুদ্ধে চূড়ান্ত পরাজয়ের পূর্বে তিনি এলবা দ্বীপ থেকে পালিয়ে এসে ফ্রান্সে পুনরায় ক্ষমতা দখল করেন। এই সময়কাল প্রায় 1000 দিন স্থায়ী ছিল, 100 দিন স্থায়ী ছিল, 100 দিন, হ্যাঁ, এবং এটি 100 দিবসের রাজত্ব নামে পরিচিত, যেহেতু 100 দিন এরকম একটা অরাজকতার মতো ছিল। দেখো বলছে কি যে তিনি এলবা দ্বীপ থেকে পালিয়ে এসে ফ্রান্সে পুনরায় ক্ষমতায় দখল করে, মানে আবার 100 দিনের এই প্রক্রিয়াটা, এই সময়কালকে নেপোলিয়নের পুনরায় সাম্রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করেন এবং কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হন। চলে আসছে, দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রত্যেকটার জন্য নাম্বার রয়েছে কত বলো তো, 4 করে রয়েছে, 3 4 12, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এখানে। কোড নেপোলিয়ান কী, এর গুরুত্ব কী, এগুলো কিন্তু আমাদের ভালো করে পড়ে যেতে হবে। তো আমি বলবো যে অবশ্যই তুমি নোট বই বা টেক্সট বই থেকে এগুলো ভালো করে পড়ে নিও। তবে এই ক্ষেত্রে আমি একটু হালকা হালকা তোমাকে হেল্প করে দিচ্ছি। দেখো কী বিষয়টা, দেখো 1904 সালে প্রবর্তিত ফরাসি এক রকমের দেওয়ানবিধি কিন্তু কোড নেপোলিয়ন নির্দেশে গঠিত কমিশন এই আইন সংকলন করে। এতে ফরাসি বিপ্লবের মূল নীতি যেমন আইনের চোখে সকলের সমান অধিকার হবে, তারপরে ধর্মীয় সহিষ্ণুতা, তারপরে যে ব্যক্তি স্বাধীনতা বলতে সে কথা বলতে পারবে ঠিকঠাকভাবে, তার কোনো প্রবলেম নেই, যেন বাক স্বাধীনতা, কিছু বললেই প্রবলেম সেটা থাকবে না। আচ্ছা, এর গুরুত্ব বলতে কি, দেখো এটা বলতে পারি যে ব্যক্তিগত সম্পত্তির অধিকার স্বীকৃতি দেওয়া, যে মানুষ তার সম্পত্তি রাখতে পারে, আইনের ক্ষেত্রে যুক্তিসম্মত এবং স্পষ্টতা জানতে পারবে যে কেন তার শাস্তি হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু এখানে তুলে দেওয়া হয়। এটি ফ্রান্সের বাইরে ইউরোপের অন্যান্য দেশ এবং বিশ্বের বিভিন্ন আইন ব্যবস্থার উপর কিন্তু গভীর প্রভাবও ফেলেছিল। নেক্সট চলে আসে, দেখো টিকা লেখো, ট্রাফালগারের যুদ্ধ, ওয়ান অফ দ্য মোস্ট। 1805 সালে কিন্তু এটা হয়েছিল, তো জানো তো এটা স্পেনের ট্রাফালগার অভ্যন্তরীণের কাছে সংঘটিত হয়েছিল। নৌযুদ্ধ বলবো, একদিকে ছিল ব্রিটিশ নৌবহর অ্যাডমিরাল লর্ড নেলসনের নেতৃত্বে এবং অন্যদিকে ছিল কী বলতো ফ্রান্সের যে স্পেনের সম্মিলিত নৌবহর। তো এটা বলতে পারি এই যুদ্ধে বলছে কি, যে যুদ্ধে ব্রিটিশ নৌবহর কৌশলগত দিক থেকে জয়লাভ করেছিল। যদিও এই যুদ্ধে লর্ড নেলসন নিহত হয়েছিলেন, ঠিক আছে, মারা গেছিলেন। এই যুদ্ধের ফলে সমুদ্রে ব্রিটেনের কী হয়েছিল বলতো, ব্রিটিশ যারা ছিল তারা কিন্তু আধিপত্য যেটা আছে সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল। আর নেপোলিয়ন ইংল্যান্ডের আক্রমণের পরিকল্পনা ভিসতে যায়, মানে এটা কিন্তু একটা প্রবলেমদায়ক হয়ে দাঁড়িয়েছিল। নেক্সট টিকা লেখো, ওয়াটারলু যুদ্ধ বলতে কি, এটা 15 সালে হয়, 1815 সালে। তো এটা হচ্ছে বেলজিয়ামের ওয়াটারলুর সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে একদিকে ডিউক অফ ওয়াটিংয়ের নেতৃত্বে ব্রিটিশ ও তাদের মিত্রবাহিনী এবং অন্যদিকে ছিল কি বলতো নেপোলিয়ন বেনাপার্ট ছিল এবং তার সঙ্গে ফরাসি সেনাবাহিনী ছিল। তো এই যুদ্ধ শেষ হয় এবং যুদ্ধে পরাজয়ের ফলে তার রাজনৈতিক, অর্থাৎ নেপোলিয়ন কিন্তু এই যুদ্ধ করেছিল এবং শেষও হয়, তিনি পরাজয় হয় এবং রাজনৈতিক জীবনের অবসান ঘটে এবং ইউরোপে কিন্তু দীর্ঘস্থায়ী একটা শান্তি কিন্তু এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। আর ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন, দেখো নেপোলিয়ন বোনাপার্টের সময় অনেক কিছুই ফ্রান্সে হয়েছিল, যেরকম বলো যে সাম্য, মৈত্র, স্বাধীনতা, এই যে বিষয়গুলো রয়েছে তার উপর গুরুত্ব দিয়েছিল। সরাসরি তার শাসন ব্যবস্থায় প্রতিফলিত হয়নি, কিন্তু বলা যায় বিপ্লবের মাধ্যমে পুরাতন রাজতান্ত্রিক শাসনের দুর্বলতা প্রকাশ পায়। তাছাড়া বলতে পারি যে নেপোলিয়নের উত্থান হয়, তার প্রশস্ত হয়, তার বিস্তার হয়। তো এই সমস্ত বিষয়, তাছাড়া বলতে পারি বিপ্লবের অনেক রকমের নীতি নির্ধারণ, তারপরে এই সমস্ত ব্যাপারে ফ্রান্সে একটি নতুন স্থিতিশীলতা এনেছিল। এই যে ব্যাপারগুলো না, এই যে ব্যাপারগুলো, এটা নেপোলিয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কার্যকরী দিক ছিল, তাই না। নেপোলিয়ন সম্পর্কে আমরা একটু জানলাম, এই ব্যাপারে কিন্তু আমরা বলবো যে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয়। তো এইটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলা হয় কেন, এটাও ব্যাখ্যা করতে হবে। ঠিক, ফরাসি বিপ্লবের পূর্বে দেখো ফ্রান্সের অর্থনীতি ছিল ত্রুটিপূর্ণ, ভালো একটা ছিল না। বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের কর ব্যবস্থা ছিল, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম কর ব্যবস্থা কিন্তু ছিল, ঠিক আছে। যেরকম ধরো অভ্যন্তরীণ বাণিজ্যের উপর অসংখ্য শুল্ক আরোপ করা হতো, তারপর অভিজাত বা যাজক শ্রেণীরা তারাই কিন্তু এক চাটিয়া সব ভোগ করছে, এরকম একটা ব্যাপার। সাধারণ মানুষের উপর করের বোঝা, প্রচণ্ড পরিমাণে ট্যাক্স নেওয়া, প্রচুর অত্যাচার, এই টাইপের একটা বিষয় ছিল। তো সব কিছু মিলায় অর্থনীতির এই বিশৃঙ্খল অযৌক্তিক ব্যবস্থার কারণে ফ্রান্সকে আমরা বলতে পারি কীরকম অর্থনৈতিক জাদুঘর বলা হয়। তাহলে নেপোলিয়ন বিপ্লবের সন্তান এটাও জানলাম, অর্থনৈতিক জাদুঘর এটাও জানলাম। আর একটা দেখো বলছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝো।
তো মহাদেশীয় অবরোধ বলতে কি, দেখো মহাদেশীয় অবরোধ বলতে এটা মেনলি নেপোলিয়ান বোনাপার্টের কর্তৃক দেখো হয়েছিল। এটা 1806 সালে ও জারিকৃত এক অর্থনৈতিক একরকমের বলতে পারি নিষেধাজ্ঞা, মানে বাধা টাইপের একটা বিষয়। তো এর মাধ্যমে গ্রেট ব্রিটেনকে বাণিজ্যিকভাবে দুর্বল করার উদ্দেশ্য ছিল। ইউরোপে তো একচাটিয়া অধিকার করছে, তাদেরকে দুর্বল করতে হবে। তো ব্রিটিশ পণ্যের বাণিজ্যিক বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। নেপোলিয়ন উদ্দেশ্য ছিল কী বলতো, যে ব্রিটেনকে একদম অর্থনৈতিক দিক দিয়ে একদম ভেঙে চুরে পঙ্গু করে দেবে। তো এর জন্য বিভিন্ন রকম কী বলতো নিয়ম নীতি এই সমস্ত ব্যাপারগুলো চালু করে। তো এই কারণে আমরা বলতে পারি যে এই যে ব্যাপারগুলো আলটিমেটলি এই যে সিস্টেমগুলো চালু করে রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে, তো এই যে অবস্থা অর্থাৎ এই অবরোধ ব্যবস্থা সম্পূর্ণরূপে কিন্তু আমরা বলতে পারি সফল হয়নি। ইউরোপে অনেক দেশই এর বিরুদ্ধচারণও করছে যে না এটা ঠিক না। চলে আসে দেখো বিভাগ ঘতে 8 নম্বরের প্রশ্ন বলছে ফরাসি বিপ্লবকালে বাস্তিল দুর্গের পতনের কারণ। তো এটা বাস্তিল দুর্গের রাজনৈতিক কারণে হতে পারে, বুঝতে পারলে তো, অর্থনৈতিক কারণে হতে পারে। তুমি এটা অবশ্যই টেক্সট বই থেকে পড়বে, হ্যাঁ আমি হালকা হালকা বলে দিচ্ছি। দেখো সামাজিক কারণে হতে পারে, তারপরে বিপ্লবীদের বিভিন্ন রকম উস্কানি ছিল, জনগণের অসন্তোষ, দীর্ঘদিন ধরে যদি মানুষের উপর টর্চার, রাজনৈতিক অর্থনৈতিক চাপানোত্তর করা হয়, সামাজিক অসন্তোষ, এই সমস্ত কারণে হতে পারে। এবার বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী যদি বলি, তাহলে বলবো দেখো এর ফলে জনগণের মনোবল বৃদ্ধি পেয়েছিল। স্বৈরাচারী শাসন যেটা ছিল, যে টর্চার করতো, অত্যাচার করতো, সেটার কিন্তু আলটিমেটলি অবসান ঘটেছিল। তারপরে নতুন একটা বিপ্লবের সূচনা হয়েছিল, একটা ঐক্য হয়েছিল মানুষের মধ্যে। তারপরে মানব অধিকারের বার্তা, এবং এটা কিন্তু বিশ্বের মধ্যে একটা সুন্দর বার্তা গিয়েছিল। এই বিষয়গুলো আমরা বলতে হবে আমাদের। নেপোলিয়ন রাষ্ট্রীয় অভিযানের কারণ, গুরুত্ব এবং ফলাফল সম্পর্কে যা জানা রেখো। তো এই ক্ষেত্রে বলবো দেখো এই যে নেপোলিয়ন রাশিয়া অভিযানের মেন হচ্ছে মহাদেশীয় অবরোধ অমান্য করেছিল যারা, অর্থাৎ তিনি একটু আগে বললাম না যে মহাদেশীয় অবরোধ যারা যারা মানেনি তাদের বিরুদ্ধে বিপ্লব করেছিল। তো রাশিয়ার ক্ষেত্রেও তাই, ব্রিটেনের সাথে রাশিয়ার বাণিজ্য অব্যাহত ছিল, মানে বাণিজ্য করতো, যা নেপোলিয়নের ভালো লাগেনি, যে কারণ কী করলো যে নেপোলিয়ন না তাহলে তোমাদের সাথে যুদ্ধ করতে লাগবে, এই একটা বিষয় বলতে পারো। তারপর তো রাজনৈতিক প্রভাব বিস্তার, মানে নেপোলিয়ন কী চাইছিল সারা বিশ্বে তার ক্ষমতা প্রতিষ্ঠা করা, তো এই কারণে বলতে পারো। তারপরে দেখো ব্যক্তিগত বিদ্বেষ বলতে পারো, নেপোলিয়ন যার আলেকজান্ডারের উপর ব্যক্তিগতভাবে অসন্তুষ্ট ছিলেন, বিভিন্ন রাজনৈতিক বিষয়ে তার উপর রাগ মতবিরোধ ছিল, যে কারণে তিনি আলটিমেটলি হামলা করেছিলেন। তারপর যে বলতে পারি যে প্রতিরোধের অবসান, নেপোলিয়ন মনে করতেন যে রাশিয়াকে পরাজিত করতে পারলেই ইউরোপের অন্যান্য যে সমস্ত দেশগুলো রয়েছে তার বিরুদ্ধে একটা শিক্ষা দিতে পারবো, আর সমস্ত দেশগুলো হয়তো তার অধীনস্থ হয়ে যাবে। অর্থনৈতিক উদ্দেশ্য দেখো, রাশিয়া তো বিশাল বড় একটা দেশ ছিল, তাই না, যে কোনো তার মধ্যে প্রাকৃতিক সম্পদ প্রচুর পরিমাণে ছিল। তো নেপোলিয়ন মনে হচ্ছিল যে এটা দখল করলে পরে অনেক রকম প্রাকৃতিক সম্পদও পাবো। এই হচ্ছে বিষয়গুলো। ওকে, এবার যদি বলি যে এর ফলে যদি বলি যে এর আর অভিযানের, এটা তো গেল এর গুরুত্ব তো হয়ে গেল আলোচনা। ফলাফল বলতে এবার দেখো যদি হামলা করা যায়, মানে এই আক্রমণ যদি করে তাহলে কী হবে, ফরাসি সেনাবাহিনীর ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল, কারণ দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে, প্রচুর পরিমাণে কিন্তু তাদের ক্ষয়ক্ষতি হলো। তারপরে নেপোলিয়নের দুর্বলতা প্রকাশ পেল। দেখো অর্থনৈতিক দিকভাবে একটা যুদ্ধ চালাতে গেলে প্রচুর টাকা পয়সা দরকার আছে। তারপরে নেপোলিয়ন যে নিজেকে ভাবতো যে সে বিশাল বড় কিছু, সেটাও কিন্তু আলটিমেটলি যুদ্ধ চলাকালীন কিন্তু প্রমাণ হচ্ছিল যে না, তার খ্যাতি, তার ক্ষমতা, সেগুলো কিন্তু হ্রাস পাওয়া শুরু করে দেয়। এরকম টাইপের বিষয় কিন্তু সৃষ্টি হয়। তারপরে যেরকম নেপোলিয়নের একসময় পতন ঘটে, নির্বাসন ঘটে, এগুলো কিন্তু হয়। তারপরে ইউরোপের রাজনীতিকের যে ভারসাম্য ছিল সেটাও কিন্তু আলটিমেটলি পরিবর্তন হওয়া শুরু করে, কারণ রাশিয়া অভিযানের ফলে ফ্রান্সের প্রভাব কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, কারণ রাশিয়ার একটা ক্ষমতা প্রকাশ পেতে থাকে, এবং ইউরোপের ক্ষমতার নতুন একটা ভারসাম্য বা ব্যালেন্স কিন্তু তৈরি হয়। আর দীর্ঘমেয়াদী একটা প্রভাব কিন্তু, অর্থাৎ অভিযানের ফলে ইউরোপের জাতীয়তাবাদী আন্দোলন যেগুলো ছিল, ওকে, সেগুলো কিন্তু আরও বেশি শক্তিশালী হয়, যা পরবর্তীতে বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল। তো এই ছিল তোমাদের ইতিহাসের একটা সেট। তো অবশ্যই দাদার ক্লাসে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিও। ওকে, মন দিয়ে পড়াশোনা করো, আর একটা বেটার থেকে বেটার রেজাল্ট তৈরি করো। পরীক্ষা তোমার অনেক 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 ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।